প্রতিটা মেয়ের স্বপ্ন বিয়ের পর সে একজন ভালো স্ত্রী হবে, সেই সাথে তার স্বামী তাকে অনেক বেশি ভালোবাসবে। কিন্তু কজনই বা স্বামীর প্রিয় হয়ে উঠতে পারে? কিছু কিছু সময়ে আমাদের কারণে কিন্তু আমাদের স্বামীরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। কিভাবে স্মার্ট গৃহিণী হয়ে, বুদ্ধিমতী বউ হয়ে স্বামীর প্রিয় হয়ে উঠবেন, আজকের ভিডিওতে এমনই কিছু টিপস শেয়ার করব। আশা করব ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু আমার পরিবারকে নিয়ে অনেক বেশি ভালো আছি। রাসেল রুমা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি রুমা, নিজেকে উপস্থাপন করছি মানিকগঞ্জ থেকে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। গতকাল কিছু ফল কিনেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ফলগুলোকে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ফলগুলোকে সুন্দর করে ধুয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে পানি ঝরিয়ে তারপর আমি ডাইনিং টেবিলে রেখে দিলাম। কারণ আমার ছেলে আঙুর খেতে ভীষণ পছন্দ করে। ঘুম থেকে উঠলেই কিন্তু ও একটা একটা করে নিয়ে খাবে। এবার চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আর আজকে রুটি বানাবো। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। 2 মাস পর আপনাদের ভাইয়া বাড়িতে আসছে। আমার কাছে না ভীষণ খুশি লাগছে, মনে হচ্ছে যেন প্রবাস থেকে বাসায় ফিরছে। তো নাস্তা বানাতে বানাতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করব। বিয়ের কয়েক বছর পর থেকেই সংসার জীবনে প্রায় বেশিরভাগ নারীরই কিন্তু একটা কমন অভিযোগ থাকে, আর সেটা হলো স্বামী আর আগের মতো ভালোবাসে না, সময় দেয় না, আমাকে পছন্দ করে না। এমন সিচুয়েশনে আসলে কি করা উচিত? একটা সংসার টিকিয়ে রাখতে হলে, সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে হলে দুজনকেই কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। একজন ভালো স্ত্রী কিংবা স্বামীর প্রিয় হতে চাইলে অবশ্যই আপনাকে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। সেই সাথে নিজেকেও একটু পরিপাটি করে রাখতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে একটা ডিম ভেজে নিয়েছি আর করলা ভাজি করে নিয়েছি। এইখানে করলা ভাজিতে আমি কোনো ধরনের পেঁয়াজ কিংবা কাঁচামরিচ দেইনি, শুধু একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। আজকে আর চাটা বানাবো না, কারণ আপনাদের ভাইয়া যেহেতু বিকালে বাসায় আসবে, তো দুজনে মিলে একসাথে চা খাবো। নাস্তা করার পর এখানে 3টা রুটি বেঁচে গিয়েছিল। ভাবলাম রুটিগুলোকে একটা বক্সে ভরে রেখে দেই, এতে করে রুটিগুলো অনেক সময় ধরে নরম থাকবে। তো চলুন এবার আবার মূল টপিকে ফেরা যাক। আপনার হাজব্যান্ড অফিস থেকে প্রতিদিন বাড়ি ফেরার আগেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করে নিজেও একটু সেজেগুজে থাকবেন। স্বামী বাসায় ফিরলে তার সাথে হাসি মুখে কথা বলবেন, তার পাশে বসবেন, তার ওই দিনের কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এবার হয়তো আমার কথা শুনে অনেকেই বলবেন যে ভালোবাসার সে এমনিতেই বাসবে, তার জন্য সেজেগুজে থাকতে হবে না। সেটা তো অবশ্যই। আচ্ছা বলেন তো, ভালোবাসার মানুষটার জন্য আপনি যদি একটু সেজেগুজে নিজেকে পরিপাটি করে রাখেন, তাহলে কি এমন দোষের ব্যাপার? এই ধারণাটাই আমাদের নারীদের জীবনে সবচাইতে বড় একটা ভুল। বিয়ের পর আমরা শ্বশুর, শাশুড়ি, স্বামী, সন্তান, সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের নিজেদের যে একটা অস্তিত্ব আছে সেটাকেই আমরা ভুলে যাই। এই যে দেখেন, আমার যখন বিয়ে হলো তখন আমার পরিচয় হলো রাসেলের বউ। তারপর যখন আল্লাহ একটা সন্তান দিল, তখন আমার পরিচয় হলো রাফসানের আম্মু। তাহলে আমার অস্তিত্বটা কোথায়? সংসার জীবনে আপনি আপনার নিজেকে যেমনভাবে উপস্থাপন করবেন, বাকি সদস্যরা আপনাকে ঠিক তেমনভাবেই ট্রিট দেবে। আপনি যদি নিজেকে এলোমেলো করে রাখেন, আপনার হাজব্যান্ড কিংবা পরিবারের অন্য কোনো সদস্য কিন্তু আগ বাড়িয়ে আপনার জন্য কোনো কিছু করতে যাবে না, কারণ তারা আপনাকে এইভাবে দেখেই অভ্যস্ত। আপনার হাজব্যান্ডও একটা সময় ভাববে যে না, ওর তো এত কিছু লাগে না, ও তো এভাবেই থাকতে পছন্দ করে। তো যাই হোক, এগুলো হলো একান্তই আমার ব্যক্তিগত মতামত, আপনার সাথে নাও মিলতে পারে। প্রথমে আমি করলা ভাজিটা করে নিলাম, কারণ রাফসানের আব্বু করলা ভাজি খেতে ভীষণ পছন্দ করে। আর ব্রয়লার মুরগি ছিল ফ্রিজে, সেটাই রান্না করলাম। রাফসানের আব্বু মুরগির পা ভীষণ পছন্দ করে। আমি মুরগিটা যেদিন এনেছিলাম পা দুটা রেখে দিয়েছিলাম যে উনি আসলে ওনাকে রান্না করে দিব। আর সেই সাথে ডাল রান্না করলাম, কারণ মাংসের সাথে আবার ডাল খেতে রাফসানের আব্বু ভীষণ পছন্দ করে। মানে আজকে প্রতিটা রান্নাই আমি তার মন মতো করার চেষ্টা করছিলাম, কারণ সেখানে সে কাজের খালার হাতের রান্না খেয়ে খুব একটা স্যাটিসফাইড না। আমাকে সব সময় বলে যে খালা কী রান্না করে আমি খেতে পারি না, আমার খুব একটা ভালো লাগে না।
তো তাই আর কি সেই কথা মাথায় রেখেই হচ্ছে আমি সবগুলো রান্না তার মন মতো করার চেষ্টা করেছি। ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম, এবার হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিব। জিরার ফ্লেভারটা রাফসানের আব্বুর আবার অনেক পছন্দ। রান্নাটা শেষ করে তারপর হচ্ছে আমি গোসল করে নিব, তারপর টুকিটাকি যা কাজ আছে রাফসানের আব্বু আসার আগেই হচ্ছে গুছিয়ে নিব। এতদিন পরে বাসায় আসবে, নিজেকেও তো একটু সাজুগুজু করতে হবে, তাই না? সাজুগুজু করার মানে কিন্তু এই না দামি দামি জামা পরতে হবে, অনেক বেশি জুয়েলারি পরতে হবে। আমরা রেগুলার যে জামা কাপড়গুলো পরি সেগুলো একটু পরিষ্কার রাখতে হবে, চুলটা আঁচড়িয়ে রাখতে হবে, এই আর কি। আর হ্যাঁ, একটা কথা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে, আপনার চাহিদাগুলো যেন হাজব্যান্ডের ইনকামের মধ্যে সীমাবদ্ধ থাকে। সংসার চালাতে একটা পুরুষ সারা দিন বাড়ির বাইরে খাটাখাটি করে, সবাই কি আর অফিসে চাকরি করে? কিছু কিছু পুরুষ এই প্রচণ্ড রোদের মধ্যে কিন্তু খেতে খামারেও কাজ করে। ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার পর যখন আপনার হাজব্যান্ড দেখবে তার অল্প ইনকামেও আপনি তার সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, তার সাথে নিজেও পরিপাটি হয়ে আছেন, তখন কিন্তু তার মানসিক চাপ অনেকটাই কমে যাবে। সংসার চালানো কিন্তু মুখের কথা না, সংসারের এতগুলো মানুষের ভরণ পোষণ, পড়াশোনা, চিকিৎসা, এই সমস্ত কিছুর দায়িত্ব থাকে একটা পুরুষের উপর। একজন ভালো স্ত্রী হিসেবে অবশ্যই আপনাকে স্বামীকে ভরসা দিতে হবে, অতিরিক্ত চাহিদাগুলো জীবন থেকে বাদ দিতে হবে। সংসার জীবনে যার চাহিদা যত বেশি কম, সেই কিন্তু তত বেশি সুখী হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি সব সময় আমার চাহিদাগুলোকে আমার স্বামীর ইনকামের মধ্যে সীমাবদ্ধ রাখি। আর সত্যি বলতে আমি যেমনই আছি, যেখানেই আছি, আলহামদুলিল্লাহ আমি আমার সংসার জীবনে অনেক বেশি সুখী আছি। আর সেখান থেকেই এই ছোট ছোট টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। রাফসানের আব্বু আসার সময় হয়ে গেছে আর আমার সমস্ত কাজ শেষ। দুইটা রুমই আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যদিও আমার রুমে আহামরি কোনো ফার্নিচার নাই, তবে আমার যতটুকু আছে ততটুকুই আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এতদিন আমি আমার নিজেকে আসলে মধ্যবিত্ত দাবি করতাম, তবে ইউটিউবে এখন আপুদের ভিডিও দেখে, তাদের লাইফস্টাইল দেখে মনে হচ্ছে যে না, আমার ধারণা ভুল। আমি আসলে মধ্যবিত্ত নয়, আমি একজন নিম্নবিত্ত পরিবারের বউ। কারণ আপুদের যে লাইফস্টাইল দেখি, আপুদের যে খরচ দেখি, আপুদের ঘরে যে আসবাবপত্র দেখি, তারপরেও তারা তাদের নিজেদেরকে মধ্যবিত্ত দাবি করে। তাহলে সেই তুলনায় বলতে গেলে সত্যিই আমি নিম্নবিত্ত পরিবারের বউ। তো এতে আমার কোনো আফসোস নাই। ওই যে বললাম, আমি যেখানে আছি, যে পরিস্থিতিতে আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী আছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়ের দ্বারপ্রান্তে আমরা, বাবা ছেলের মিলনের এক আনন্দপূর্ণ মুহূর্ত। আসলে এই অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা আসলে দেখে বুঝেন যে এই ছোট্ট ছেলেটা তার বাবাকে পেয়ে কতটা খুশি হয়েছে। আরও কিছু কিছু কাজ করেছে যেগুলো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, মানে ও এতটা খুশি হয়েছিল ওর বাবাকে পেয়ে। তো এই তো বাবা আসতে না আসতেই হচ্ছে তার এই যে টুকিটাকি হাবিজাবি খাওয়া শুরু হয়ে গেছে। আমি কিন্তু সহজে তাকে এই ধরনের খাবারগুলো দিই না। তো আপনাদের ভাইকে বললাম যে যাও এবার ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। তো আমি ওকে বলেছি যে তুমি বেডরুমে বসো, কারণ হচ্ছে আমাদের ডাইনিং রুমে হচ্ছে সিলিং ফ্যান নাই, আর চার্জার ফ্যানটা আমার ছেলে না নষ্ট করে ফেলেছে। এত গরমের মধ্যে আসলে এখানে বসে খেলে হচ্ছে ও ঘেমে যাবে, তাই ভাবলাম যে বেডরুমেই খেতে দেই। খাবার দাবার শেষ করে হচ্ছে চলে আসলাম ফলগুলো গোছাতে। আপনাদের ভাই আসার সময় এই তো টুকিটাকি কিছু জিনিস নিয়ে এসেছে। পাউরুটি আমার ছেলে ভীষণ পছন্দ করে, আর ওই তো 2টা চিপস এনেছিল, আর এবার কিছু ফল এনেছিল, সেটাই গুছিয়ে রাখবো। আর আপনারা তো দেখেছেন সকালবেলা ওই ফলগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, তাই এই ফলগুলোকে আলাদা করে নিলাম। আর এবার যে আফসানের আব্বু যে ফলগুলো এনেছে সেগুলো আমি এখানে ঢেলে নিব। আর এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে টিপসটা, সেই টিপসটাই হচ্ছে আপনাদের শেয়ার করব। আমার মনে হয় এই টিপসটাই হচ্ছে সবচাইতে বেশি কার্যকরী। তো চলুন জেনে নিই কী সেই টিপসটা। আপনি যদি হাজব্যান্ডের মা বাবা ভাই বোনদের সাথে ভালো ব্যবহার নাও করতে পারেন, তবে কখনো খারাপ ব্যবহার করবেন না। মানে আপনার যদি মনে হয় আপনার শ্বশুর শাশুড়ি অনেক খারাপ, আপনার ননদ দেবর ভাসুর তারা খুব খারাপ, সেটা আপনি কখনোই আপনার হাজব্যান্ডের সাথে শেয়ার করবেন না বা আপনার হাজব্যান্ডের সাথে আলোচনা করবেন না। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, আপনি ওনার লাইফে আসার আগে কিন্তু ওই মানুষগুলো তার লাইফে ছিল। ছোটোবেলা থেকে তারা কিন্তু অনেক কষ্ট করে তাদের ছেলেটাকে মানুষ করেছে। এখন হ্যাঁ, আমি পরের মেয়ে, হয়তো আমার কাছে আমার শাশুড়িকে ভালো লাগবে না, হয়তো আমার ননদের কথা ভালো লাগবে না, এক্ষেত্রে আমি কি করব? ঠিক আছে, ছাড় দিব। কিংবা
আমি একা একাই কিছু আলোচনা করব, কিন্তু কখনোই হাজব্যান্ডের সামনে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা যাবে না। এতে করে কিন্তু হাজব্যান্ডের মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। প্রতিদিন আপনার মুখে বাবা মায়ের নামে খারাপ কথা শুনতে শুনতে একটা সময় কিন্তু সে আপনার প্রতি বিরক্ত হবে, যতই খারাপ হোক না কেন। দিন শেষে ওই মানুষগুলো যে তার বাবা মা। এই তো ফলগুলোকে আমি ঝুড়িতে ঢেলে নিলাম। এখানে আপনাদের ভাইয়া ড্রাগন ফল এনেছে, পেয়ারা, তারপর আনার, কমলা আর হচ্ছে আঙুর। আসলে ফল জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না। এগুলো হচ্ছে টাকা দিয়ে বিষ কিনে এনে খাওয়া, কারণ ওনারা যে পরিমাণ ফরমালিন দেয় সেটা আর কি বলবো। বাসায় আনার সাথে সাথে ফলগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। আপনাদের সাথে এতক্ষণ পরে যে কথাগুলো শেয়ার করলাম এই সবগুলোই কিন্তু আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। এখন আপনারা কে কিভাবে দেখবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বলছিল যে চলো একটু বাজারে যাই, তুমি নাকি কিছু কেনাকাটা করবা। তো আসলে আমি ঘরে যে জুতাটা পরতাম এতদিন সেই জুতাটা হচ্ছে ছিঁড়ে গেছে। তো জুতা কিনতে গিয়ে হচ্ছে এইতে বাচ্চাদের জুতাটা আমার খুব ভালো লেগে গেছিলো। রাফসানের জন্য নিতে চেয়েছিলাম, তবে রাফসানের আব্বু বললো যেটা খুব একটা ভালো না। তারপর আমরা বাসায় চলে এসেছি। আর আপনাদের কিন্তু বলেছিলাম যে আমি সকালবেলা চা খাইনি, কারণ হচ্ছে বিকেলে আমার হাজব্যান্ড আসবে। তো এই তো তিনজনের জন্য চাটা বানিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।